দুর্বল কারিগরি সিস্টেমের কারণে গ্রাহকদের কাছ থেকে হিসাব রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারছে না অগ্রণী ব্যাংক। নেওয়া যাচ্ছে না এসএমএস চার্জ। ফলে বছরে সোয়াশো কোটি টাকার উপরে খোয়া যাচ্ছে ব্যাংকটির, যা উঠে এসেছে বিশেষ নিরীক্ষায়। এতে বলা হয় ১.৫ দশকের পুঞ্জীভূত এই সমস্যার কারণে প্রতিষ্ঠানটির ক্ষতি দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, প্রকৃত কর্মীর তুলনায় প্রায় ১,৬৬,০০০-এর বেশি হিসাব স্টাফ অ্যাকাউন্ট পাওয়া যায় ওই নিরীক্ষায়। আব্দুল জাহের আনাসের ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটু। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা ছিল অগ্রণী ব্যাংকের, কিন্তু সীমাহীন অব্যবস্থাপনা আর অনিয়মে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, যা আরও একবার উঠে এলো অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষায়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের কোর সিস্টেমে সক্রিয় হিসাব প্রায় ১.৫ কোটি, এর মধ্যে সঞ্চয়ী ১,৩৯,০০,০০০। দেশের ১০টি বড় শাখায় নমুনা পর্যবেক্ষণ করে এসব হিসাবের ১৩% বা ১৮ লাখ থেকে কোনো চার্জ আদায় না করার তথ্য পায় নিরীক্ষা দল, যাতে ব্যাংকের বার্ষিক ক্ষতি প্রায় ৬৩ কোটি টাকা। অন্যদিকে ৪৫,৭০,০০০ গ্রাহকের হিসাব থেকে কাটা হয়নি এসএমএস অ্যালার্ট চার্জ, তাতেও ক্ষতি ৬৪,৪২,০০,০০০ টাকা। সব মিলিয়ে বছরে খোয়া যায় ১২৮,৫৩,০০,০০০ টাকা। ১.৫ দশকে যার পরিমাণ প্রায় ১,৯০০ কোটি। আমাদের দেখতে হবে যে কোনো ব্যাংকের এইটাকে অডিট পর্যায়ে ধরা পড়েছিল কি পড়ে নাই, এবং যেই অনিয়ম বা যেই ব্যত্যয়গুলো হয়েছে সেগুলো কি পেশাদারি দক্ষতার ঘাটতির জন্য হলো, নাকি এটার ভিতরে কোনো ধরনের দুর্নীতির বিষয় রয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সামনের দিনে পদক্ষেপ নেওয়াটাও দরকার আছে। এই পুরোটার ভিতরে যদি এক ধরনের জবাবদিহিতা না থাকে, তখন পেশাদারিত্বে কিছুটা উন্নতি করার ক্ষেত্রেও যে চাপটা থাকবে ব্যাংকের ওই টিমের, সেইটার ভিতরেও ঘাটতি থেকে যাবে। এই ক্ষতির পেছনে কোর ব্যাংকিং সিস্টেম বা টেমোনাস 24 সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেছে নিরীক্ষা দল। বলা হয়, বকেয়া চার্জ সক্রিয়ভাবে আদায়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই লোকসান গুনতে হচ্ছে ব্যাংকটিকে। তবে আরও বড় প্রশ্ন উঠেছে স্টাফ অ্যাকাউন্ট নিয়ে। প্রতিষ্ঠানটির সিস্টেমে এ সংক্রান্ত হিসাব দেখাচ্ছে ১,৭৬,৮৩৪টি, অথচ বর্তমানে কর্মী মাত্র ১০,৪৫০ জন। এসব হিসাব যাচাই করে প্রকৃত কর্মী ছাড়া অন্যদের কাছ থেকেও নিয়ম অনুযায়ী চার্জ আদায় করার সুপারিশ করা হয়েছে। ১২৮ কোটি টাকা আমার তো চোখে পড়ে না এটা করে দেবে না, এটা কোনো জায়গায় মিস ইনফর্মড হয়েছে ভাই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং একই সাথে ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে যে অনিয়ম বের হয়েছে, এই বিষয়ে ব্যাংকের উচিত তাৎক্ষণিকভাবে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। শুধু অর্থক্ষতিই নয়, গ্রাহকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে নিরীক্ষা দল। কারণ বহু ক্ষেত্রেই পাওয়া যায়নি পর্যাপ্ত ও সঠিক তথ্য, যাতে তৈরি হয়েছে অর্থ আত্মসাতের ঝুঁকি। তাই ক্ষতি কাটাতে সিস্টেম আপগ্রেড সহ দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে নিরীক্ষা দল। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও সুফল মেলেনি জনজীবনে। দীর্ঘদিন ধরে জিনিসপত্রের দামের উত্তাপে পুড়ছে সাধারণের পকেট। টিসিবির বাজার দর বিশ্লেষণ বলছে, দাম বৃদ্ধির তালিকায় ছিল শাকসবজি, মাছ, মাংস, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। তবে কিছুটা স্বস্তি মিলেছে আলু, পেঁয়াজে। মিসবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস সাধারণ মানুষের। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, মাস জুড়ে দাম বৃদ্ধির তালিকায় ছিল বহু পণ্য। এমন দুর্ভোগ যখন নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই মূল্যস্ফীতির কমার কথা বলছে সরকার। যদিও বাজার বিশ্লেষণে মিলছে ভিন্ন তথ্য, পরিসংখ্যানের সাথে মিল নেই বহু পণ্যের। দাম বাড়ার প্রবণতায় সবার উপরে থাকছে সবজি। কোনো কোনো পণ্যে বাজার ব্যবধানে বেড়েছে ৫০%-এরও বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম বাড়ে দ্বিগুণের বেশি। বিক্রি হয় রেকর্ড ৩২০ থেকে ৪০০ টাকা কেজি। প্রায় ১৫% বেড়ে ডিম বিক্রি হয় ডজন প্রতি ১৫০ টাকার উপরে।
আগে আসলে 120, এখন হয়েছে 45, 50, 100। তোর সবজির তো 80 টাকার নিচে কোনো সবজি 100 টাকাও আছে। ইনকাম বাড়ে নাই, কিন্তু নিত্য পণ্য দাম সব কিছুই বাড়ছে। না হয় কম কিনতে হচ্ছে, না হয় কম খেতে হচ্ছে। বাদ যায়নি মাংসের বাজারও। বছর ব্যবধানে 20% বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর সোনালী বিক্রি হয় 350 থেকে 400 টাকা কেজিতে। একই অবস্থায় মাছের বাজারেও। ফলে সপ্তাহ কিংবা মাস জুড়েই ছিল এমন অস্বস্তি। আগে হয়তো যেটা দেশি মাছ খেতে পারতাম সেটাকে এখন চাষের মাছে নিয়ে আসতে হচ্ছে। তেলাপিয়া মাছ কিনতাম বা পাঙ্গাস কিনতাম 180 টাকা 70 টাকা করে, ঠিক না? এখন সে মাছটা 200 উপরে হয়ে গেছে মাছ। এবার এসে 20-30 টাকা বাড়ছে। তবে স্বস্তি মিলেছে কিছু পণ্যে। দেশি পেঁয়াজ 8% কমে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আলুর দাম 5% কমে মিলছে 25 থেকে 30 টাকায়। চিনির দাম হঠাৎ 2 দিনে 500 টাকা প্রতি বস্তায় বেড়ে গেছে। এনে যে পয়সা ইনকাম করি, আমার ঘরে 5 জন মানুষ খাওয়ান না, আমার বাজারে পয়সাটা হয় না। বিশেষজ্ঞদের মতে কাগজ কলমে সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের অস্বস্তি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। সরকার থেকেও তাকে যদি রাজনৈতিক সেই আশ্রয় বলি বা রাজনৈতিক যে ব্যাকআপটা দেওয়া বলি, সেই জায়গাগুলোরও একটা প্রয়োজন রয়েছে। এই ধরনের জায়গায় একটা স্বচ্ছতা ইনশিওর করার জন্য, একটা সাহস জাগানোর জন্য, এবং একই সাথে ব্যবসায়ী যারা কিনা কালোবাজারি, যারা কিনা সিন্ডিকেট করছে, তাদেরকেও একটা সিগন্যাল দেওয়ার জন্য যে এই প্রসেস আসলে অনেকদিন ধরে হয়ে এসেছে। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর উদ্যোগের দাবি জানান ভোক্তা সাধারণ। মেজবাহ হাসান, 71, ঢাকা। ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে ক্ষমতা থাকলেও আইনের মারপ্যাঁচে সুবিধা নিচ্ছে সিন্ডিকেট। ফলে বাড়তি খরচের চাপে ভোক্তারা। পিপিআরসির ভার্চুয়াল আলোচনায় বিষয়টি তুলে ধরেন বক্তারা। জানান তড়িঘড়ি করে তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল তারই অংশ। এ সময় রেনাটার প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কবির দাবি করেন, ওষুধের গায়ে লেখা খুচরা মূল্যের 3 ভাগের অন্তত 2 ভাগ কোম্পানির হাতে, বাকিটা যাচ্ছে সরকারের রাজস্ব তহবিল ও মধ্যস্বত্বভোগীদের পকেটে। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা, যার বড় অংশ চলে যাচ্ছে ওষুধ কিনতে। তথ্য বলছে দেশে ওষুধের বাজার 37,000 কোটি টাকার উপরে, যার প্রায় 90%ই ভোক্তা কিনছেন নিজের টাকায়। ফলে দাম বৃদ্ধির বড় চাপ সইতে হচ্ছে নিয়মিত। পিপিআরসির ভার্চুয়াল আলোচনায় বিষয়টি তুলে ধরে বক্তারা জানান, জরুরি এই পণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও আইনের মারপ্যাঁচে সুবিধা নিচ্ছে সিন্ডিকেট। তড়িঘড়ি করে তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল তারই অংশ। ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রাইস ফিক্সিং করছে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে লিগালাইজ করা, তাদের নিজস্ব কোনো ক্ষমতাই নেই। 2026 সালের আদেশটা অবশ্যই পুরোপুরিভাবে বহাল করতে হবে, এই বাতিল আদেশটা বাতিল করতে হবে। তবে শিল্প মালিকদের দাবি, তালিকায় থাকা 117টি ওষুধের মধ্যে অন্তত 40টির উৎপাদন বন্ধ হয়ে গেছে। সময়মতো মূল্য সমন্বয় না করার ফলেই এমন সংকট। আমি তো 60টা দেশে এক্সপোর্ট করি, ইনক্লুডিং ইউএসএ, ইউ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা। আমি বলছি প্রাইস কন্ট্রোল করে না, দুনিয়াতে প্রাইস কন্ট্রোল করে না। আপনারা কেন, why are you in favor of price control? অগাস্ট 2024-এর প্রোডাকশনের দাম লেখা 400, সেম প্রোডাক্টটাই সেপ্টেম্বর 2024-এর প্রোডাক্টের দাম লেখা আছে হচ্ছে 1000 এবং ট্যাবলেটের সংখ্যা 50। 400 টাকা দামটা বাড়িয়ে দিল। এই দামটা বাড়ালো কে? যে ওষুধ কোম্পানির কথা বলছি তারাই। এভিডেন্স বেসড একটা প্রাইস সিস্টেম করা এবং সাপ্লাই চেনের যে মার্কআপটা সেটাকে অবশ্যই যেন যৌক্তিক হয় এবং এটাকে কিভাবে রেগুলেট করা যায় এটা দেখা। এবং আমি মনে করি যে পেশেন্টের প্রোটেকশনটা এখানে অবশ্যই আমাদের সবসময় দেখতে হবে। রাষ্ট্রীয় টাকায় গোপালগঞ্জে নির্মিত এসেনশিয়াল ড্রাগের ওষুধ কারখানা চালু না করার পেছনে ওষুধ সিন্ডিকেটের হাত রয়েছে বলেও অভিযোগ ওঠে এই আলোচনায়। রাকিব হোসেন, 71, ঢাকা। জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, ফলে সর্বোচ্চ চেষ্টা করলেও তার স্থায়ী সমাধানে আরও সময় লাগবে। গতকাল ঢাকা চেম্বারের অনুষ্ঠানে এমনটা স্বীকার করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গেল 6 মাসে জ্বালানি আমদানিতে বাড়তি $500 কোটি ব্যয় হয়েছে জানিয়ে তিনি বলেন, খারাপ সময়ে বারবার ক্ষমতা এসেছে বিএনপি। এ সময় ব্যবসার ক্ষেত্রে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলেন, অভ্যন্তরীণ সম্পদ না বাড়ালে বিপজ্জনক ঋণ ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মইনুল হাসান।
জ্বালানি সংকটে 1 মাসের বেশি সময় ধরে ভুগছেন শিল্প কারখানা থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর গ্রাহক। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। ফলে অনিশ্চয়তায় পড়েছে আগামী দিনের বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্য। ঢাকা চেম্বারের এই আয়োজনে নানামুখী সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, জ্বালানি অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ, বন্ধ হয়েছে অনেক কারখানা। Uncertainty and disruptions in energy supply, এটা একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ফর ইন্ডাস্ট্রিজ অ্যাক্রস, যেখানে আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন কস্ট অন এ ডেইলি বেসিস বেড়ে যাচ্ছে। রেভিনিউ কালেকশনটাকে বাড়ানোর থেকে রেভিনিউ বেসটাকে আমাদের বাড়াতে হবে। তো এই বেসটা বাড়ানোর উপায় হচ্ছে আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ছাড়া উপায় নেই। Taken up a very important position at a very wrong time, but there is no choice. It has to be addressed and it has to be looked into. এ সময় রাজস্ব খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে অর্থনীতিবিদরা বলেন, জনগণের দেয়া টাকার পুরোটা পাচ্ছে না সরকার। চলতি অর্থ বছরের রেকর্ড এডিপি বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন দরকার বলেও মত দেন অর্থনীতিবিদরা। শঙ্কার কথা জানান দেশি বিদেশি ঋণের বিষয়েও। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। 2000 সাল থেকে আমি শুনে আসছি ডাইভার্সিফাই করবো, এভরিবডি সেজ দ্যাট, বাট the policy is just in the opposite direction, except for this ready-made garment sector. Hyrani tax is something that we have to now, আমি নিজে থেকে একটা হয়রানি ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি। It's not a casual anecdotal thing. It's a structural issue. সেমিনারে আবারও জ্বালানি সমস্যার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গেল 6 মাসে এর পেছনে বাড়তি ব্যয় হয়েছে $500 কোটি। সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানেও সচেষ্ট সরকার। জানান, এই সংকট সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই উন্নতির ক্ষেত্রেও সময় লাগবে। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এ সময় 1 সেপ্টেম্বর থেকে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কার্যকরের কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রিয়েল ব্যালেন্স শিট তো আমাকে যেতে হবে, আমি ব্যালেন্স শিটটা ক্লিন করতে হবে। সো দিস প্যাকেজ 1 তারিখ থেকে ইট উইল বি রোলড আউট। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, যেহেতু এক্সিলারেট এনার্জি থেকে এখন আবার পুরোদমে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, সেক্ষেত্রে আজকের দিনের পরিস্থিতি কেমন দেখছেন জ্বালানির? না ফারুক, আসলে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। 1 মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে দেশের মানুষ একদম বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্রে পর্যন্ত এই সংকটের প্রভাব পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে যানবাহনের চালকরা আছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই গ্যাসের জন্য, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। চাহিদার তুলনায় 3 ভাগের 1 ভাগ বা কোনো কোনো ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন, যার কারণে তাদেরকে কিন্তু বারবার এই কর্মঘণ্টা নষ্ট করে গ্যাসের সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য। এবং এই সিএনজি যানবাহন চালকদের যেই দুরবস্থা, এর পাশাপাশি কিন্তু আমরা বাসাবাড়িতে একই দুরবস্থা দেখছি। সেখানে পরিস্থিতি আরেকটু ভয়াবহ বলা যায়, কেননা তাই সেখানে প্রতি মাসে 1080 টাকা করে যারা গ্যাসের বিল দিচ্ছেন তারা সারা মাস গ্যাস ব্যবহার করতে পারছেন না, অথচ মাস শেষে বিল দিতে হচ্ছে। এইটা এই স্বল্প আয়ের মানুষের জন্য যেমন কষ্টকর, তেমনি এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মানুষের জন্য একটা বাড়তি বোঝা তৈরি করছে। এবং সেটা নিয়ে আসলে সরকার কি ভাবছে এখনও তাই স্পষ্ট নয়। যারা এলপিজি ব্যবহার করছেন তাদেরকেও বাড়তি দাম গুনতে হচ্ছে। আমরা যদি শিল্প কলকারখানায় গ্যাসের যে ব্যবহার সেটা সম্পর্কে একটু বলতে চাই, সেখানেও আসলে গত 1 মাস ধরে তীব্র সংকট
দেখা দিয়েছে। বিশেষ করে এক্সিলারেটে গ্যাস সরবরাহ নষ্ট হওয়ার পর থেকেই কিন্তু এই সংকটটা বেড়েছে এবং এখন পর্যন্ত ঠিক হয়নি। পেট্রোবাংলার সবশেষ তথ্য আমাদের কাছে যেটা আছে সেটা গতকালকে পর্যন্ত 217 কোটি ঘনফুট হারে গ্যাস তারা সরবরাহ করতে পারছে, অর্থাৎ এখনও কিন্তু প্রায় 50 কোটি ঘনফুটের মতো গ্যাসের সংকট রয়েছে স্বাভাবিক সরবরাহের তুলনায়। তো সেই জায়গা থেকে আসলে সরকার কিভাবে এটি সামাল দিবে সেটা আসলে সরকারের কাছেও স্পষ্ট নয়। গতকালকে আপনি জানেন যে অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে আসলে গ্যাসের যে সংকট এটি আসলে চাইলে যে কোনো সময় সমাধান করা সম্ভব নয়। একদিকে অর্থের ক্রাইসিস রয়েছে, অন্যদিকে হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, অন্যদিকে হচ্ছে উৎসের গ্যাসের যে উৎস সেই উৎসেরও কিন্তু একটা ঘাটতি রয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে গ্যাসের যে সংকট এখন চলমান রয়েছে এই সংকট নিরসনে সরকারকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং সেই পর্যন্ত আসলে মানুষ কিভাবে তাদের প্রয়োজন মেটাবে সেটাই এখন দেখার বিষয়। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। বাজারে মিলভিটা দুধের দাম লিটারে 10 টাকা বাড়লেও সুফল বঞ্চিত হচ্ছেন সিরাজগঞ্জের খামারিরা। অভিযোগ করেন কেউ 2 থেকে 3 টাকা বাড়তি দাম পেলেও বেশিরভাগই সরবরাহ করছেন আগের দামে। এদিকে গোখাদ্য শ্রমিকের মজুরি ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। তাই সম্ভাবনাময় শিল্পকে বাঁচাতে কার্যকর উদ্যোগের দাবি জানান তারা। সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্র প্রতিবেদন। দেশের অন্যতম দুগ্ধ ভাণ্ডার সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে ওঠা 35,000 গো খামারে দৈনিক উৎপাদন হয় 5 লাখ লিটার দুধ, যার বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। এসব দুধের উল্লেখযোগ্য অংশ সরবরাহ করা হয় মিল্কভিটা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। সম্প্রতি প্রতি লিটার দুধে 10 টাকা বাড়িয়েছে মিল্কভিটা। এতে খামারিদের কাছ থেকে 48 থেকে 51 টাকায় কিনে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করছে 110 টাকায়। তবে এ থেকে সুফল বঞ্চিত এই অঞ্চলের খামারিরা। তাদের অভিযোগ, কেউ লিটারে 2 থেকে 3 টাকা বাড়তি পেলেও বেশিরভাগই সরবরাহ করছেন আগের দামে। এই মৌসুমে আপনার গরুর দুধ কম, কাঁচা ঘাস নাই, শুকনো খায়ার আপনার দানাদার খাদ্যের উপর নির্ভর, কিন্তু সেগুলো অনেক দামি, যার কারণে খামারিরা অনেক হিমশিম খাচ্ছে। এদিকে মিল্কভিটার দাবি, দুধ সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে ভোক্তা পর্যায়ে। খামারিরা বলছেন, দফায় দফায় গোখাদ্য, শ্রমিক, চিকিৎসা ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচও। তাই লোকসান সামলাতে না পেরে খামার বন্ধের পথে হাঁটছেন অনেকে। দানাদার খাদ্যর দাম বেশি, যেটা লাভবান আমরা হতে পারতেছি না। মিলভিটায় যদি 3 টাকা বাড়ায় থাকে, আমার গোখাদ্য আরো 4 টাকা বাড়ায়, তাহলে আমরা কিভাবে 3 টাকা বাড়াইলে কি আমরা লাভ হবো? জেলার সম্ভাবনাময় এই শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনার কথা উপর মহলে জানানো হবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে এই সময় ক্রান্তিকালীন যদি তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা যায়, বিশেষ করে ভর্তুকির আওতায় যদি আমরা তাদেরকে ভুসি বা ফিড বা দানাদার অন্য কোনো খাদ্য যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে এই খামারিরা দাঁড়িয়ে যাবে। পাস্তরিত তরল দুধ, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, দই, সন্দেশ সহ 25 ধরনের পণ্য বাজারজাত করে মিল্কভিটা। সম্প্রতি দাম বাড়ানো হয়েছে প্রায় সব পণ্যের। নুজহাত রাহনুমা, 71।